স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত হাসনাউবাস। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে দ্বিতীয় দিনের মতো দেশের সব স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। কর্মসূচির কারণে গতকাল ভারত, নেপাল এবং ভুটান থেকে কোনো পণ্য বন্দরে প্রবেশ করেনি। আজ সকালেও কোনো পণ্যবাহী গাড়ি বন্দরে আসেনি। সেই সাথে বাংলাদেশ থেকেও যায়নি কোনো রপ্তানি পণ্য। কর্মসূচির কারণে আমদানি রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গেছে সোনা মসজিদ স্থলবন্দরে। ভারতের মহদীপুর স্থলবন্দরে আমদানি পণ্যবাহী কয়েকশো ট্রাক এবং সোনা মসজিদ বন্দরের মধ্যে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকে আছে। গতকাল শনিবারও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর, কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর, যশোরের বেনাপোল স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সারাদিন শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। অধস্তন আদালতে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের বিষয়ে আগের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এ নিয়ে শুনানিতে আর বাধা নেই। বিচার বিভাগ আলাদা করার বিষয়ে ঐতিহাসিক মজদার হোসেন মামলার রিভিউ আদেশে এই সিদ্ধান্ত আসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে। অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি সহ নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে থাকবে এমন প্রশ্নে সরকার ও বিচার বিভাগের দ্বন্দ্ব চলছে দশকের পর দশক। এই দ্বন্দ্ব চরম রূপ নেয় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বা SK সিনহার সময়। সেই জেরে মেয়াদ পূর্তির আগেই দেশ ছাড়তে বাধ্য হন তিনি। SK সিনহা দেশ ছাড়ার পর 2018 সালের 3রা জানুয়ারি অধস্তন আদালতের শৃঙ্খলা বিধি বিষয়ে প্রকাশিত সরকারি গেজেট অনুমোদন করে আদেশ দেয় আপিল বিভাগ। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেন সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবী। যে পরিস্থিতিতে আদেশ দিয়েছিলেন আমাদের সুপ্রিম কোর্ট, এই পরিস্থিতি সকলের কাছেই স্পষ্ট। সেখানে ম্যালাফাইডি আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ার করেই এক্সিকিউটিভের মাধ্যমে এই ডিসিপ্লিনারি রুলসটা অ্যাকসেপ্ট করানো হয়েছিল। অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের একটি আদেশ ছিল, সেই জন্য শৃঙ্খলাবিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের এই রায় আদেশকে রেখে হাইকোর্ট এই মামলা শুনানি করতে পারবে কি না। ফলে আজকের এই আদেশের মাধ্যমে ওই ভূত হলো। নির্বাহী বিভাগের খড়গ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখার চেষ্টা করার কারণে সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হয় বলেও জানান তিনি। 13 অক্টোবর 2017 সালে সরকারের দেওয়া পূর্ববর্তী যে শৃঙ্খলা বিধি আছে তাই গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করে দেয়। এটি আমাদের সুপ্রিম কোর্ট 3রা জানুয়ারি 2018 সালে একটি আদেশের মাধ্যমে এই শৃঙ্খলা বিধিটি গ্রহণ করে নেয়। এরই মাঝে অনেক দুর্ঘটনা ঘটে। আমাদের তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন, তৎকালীন বিচারপতি দেশের বাইরে যেতে বাধ্য হন। তিনি বলেন, সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে চলমান রিটের শুনানিতে আর কোনো বাধা নেই। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলী সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাসির, এ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধর্ষণের ঘটনাটি ঘটেছে, সেই ধর্ষণের ঘটনায় আমরা একটু আগে মুরাদনগর পুলিশ সুপার জাহিদুর রহমান, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় কুমিল্লা পুলিশ লাইন্স হসপিটালে ভর্তি আছে। তা সে দুর্ঘটনায় আহত হয়েছিল। ওই দিনে যেই স্থানীয় লোকজন তাকে আটক করে বাধ্য দিয়েছিল, সেই ঘটনায় সে আহত হয়েছে। সে আহত অবস্থায় বর্তমানে পুলিশের হেফাজতে পুলিশ লাইন হসপিটালে আছেন এবং বাকি যে 4 জনকে মুরাদনগর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুরাদনগর থানায় এখনো পর্যন্ত রাখা হয়েছে। তো তাদের বিরুদ্ধে নারী এবং পর্নোগ্রাফি মামলা শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে আমাদেরকে ওসি নিশ্চিত করেছেন। তা আমি এখন আছি যেই স্থানে ঘটনাটি ঘটেছিল, কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় 5 কিত্তা বায়েরচর এলাকায় তিতাস নদীর পারে। সেই এলাকায় এখন উৎসুক মানুষের ভিড় দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখেছি ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমের বক্তব্য নেয় এবং আশেপাশের বিভিন্ন মানুষের বক্তব্য নিচ্ছেন ঘটনা বিষয়ে। তা আমরা এই এলাকাটি দেখেছি, এলাকা অনেকটা নির্জন যে বাড়ি, এই বাড়িতে এমন একটি ঘটনা ঘটেছে। আমরা জানতে চাই এলাকার মানুষ কাছে, এই যে ঘটনাটি ঘটেছে সে ফজর আওয়ামী লীগের লোক বলে ওসি জানিয়েছেন, আসলে কি? আওয়ামী লীগের লোক।
সে আওয়ামী লীগের লোক, সে চক্রান্ত বাবদ এটা করে সে বিএনপির ঘাড়ে কিছু লোক আছে পরিচিত করে দিতে বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আপনারা তো এই এলাকার মানুষ, তা আপনারা এই ন্যাক্কারজনক ঘটনার কি বিচার চান? এটা আপনারা আমরা কি চান? সত্যিকারের বিচার চাই, সত্যি উপযুক্ত বিচার। সে যদি দুষ্কৃত হয়ে থাকে আইনগত ব্যবস্থা তার চূড়ান্ত বিচার চাই। এমন ঘটনা আতঙ্কিত এই এলাকার মানুষ, আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন? আসলে এই এলাকার মানুষ আতঙ্কিত বিষয়ে এই ধরনের ঘটনা আগে কোনোদিন ঘটে নাই। আসলে এই গতকালই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং সেই আওয়ামী লীগের কর্মী, ওর ওই আওয়ামী লীগের একসময় যে পাওয়ার ছিল বা দাপট ছিল লোক ছিল, ওই এলাকার মানুষ তার ভয়ে কথা বলে নাই। ধন্যবাদ। আসলে এই এলাকার মানুষ এই ন্যাক্কারজনক ঘটনায় তারা গ্রেপ্তারকৃতদের বা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, পুলিশ সুপার বলেছেন এই ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তার অভিযান করেছেন এবং অভিযানে তারা সফল হয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন। পরবর্তীতে আদালত দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক রায় দেবেন। তারা এলাকার জনগণ প্রত্যাশা করেন এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেই রকম বিচার তারা আশা করেন। জি না স্যার, আমরাও প্রত্যাশা করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।